নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো 2023-এ আজকের দিনে দাঁড়িয়ে সনি কোম্পানি একটি বিশেষ এপিসি সেন্সর মানে ক্রপ বডি একটা ক্যামেরা লঞ্চ করেছে। তো আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত আসেনি, তো সেটা হয়তো 1-1.5 মাসের মধ্যে চলে আসবে। তো যদি চলে আসে তো তখন তো একদম হাতে নিয়ে দেখব, বা আমি যদি নাও কিনতে পারি অন্যের থেকে নিয়ে এসে আপনাদের হয়তো একটা রিভিউ করার চেষ্টা করব। কিন্তু আমি যতটা পড়াশোনা করেছি মানে অনলাইনে এর আর যেহেতু আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তাহলে তো মানে কারেন্ট কী ক্যামেরাগুলো আসছে সেগুলো একটু নলেজ রাখতে হয়। তো সেই নলেজের ভিত্তিতেই আপনাদের কাছে আজকের এই সনির 6700 এই ক্যামেরাটা সম্বন্ধেই আমি কিছু আজকে বলবো। মানে এর স্টিল ফটোগ্রাফি কেমন হয় বা হবে, ভিডিও ফটোগ্রাফি বা কেমন হতে পারে, সেই সম্বন্ধে একটু আলোচনা করব। ক্যামেরাটা মূলত 26 মেগাপিক্সেল। আপনারা এখানে মনিটরে দেখতে পাবেন যে এর কতগুলো ছবি দিয়েছে, মানে ক্যামেরার বডিটা কেমন হতে পারে। তো খারাপ করেনি বডিটা, আমার দিক দিয়ে আমি যা দেখলাম বডিটা বেশ ভালোই করেছে। কিন্তু কতগুলো পয়েন্ট আমি বলবো যেটা আমার একটু আরেকটু বেটার হলে ভালো হতো। প্রথমত, ক্যামেরাটা 26 মেগাপিক্সেল। এআই প্রসেসিং এই ক্যামেরাটার ভেতরে একটা আলাদা করে ডেডিকেটেড একটা মানে কি বলবো সার্কিট করেছে, যার ফলে ক্যামেরাটার মানে ফোকাসিং পাওয়ার মারাত্মক হয়ে গেছে। মানে আগের ভার্সানগুলো যে ক্যামেরাগুলো ছিল তার থেকে ফোকাসিংটা মানে 100 টাইমস বেটার বলতে পারেন। তার থেকে মানে সেটা তো সনি ক্যামেরা সাধারণত কী হয়, সনির যে কোনো ক্যামেরায় ফোকাসটা মারাত্মক মানে খুবই ভালো। তার থেকেও আমি বলবো 100 টাইমস বেটার এটা হবে এই ক্যামেরাটাতে। আর হাতে পেলে আরও ভালো, এখনও তো আমাদের ইন্ডিয়াতে আসেনি, সেটাতে কী বলবো আর। তো ফোকাসিংয়ের দিক দিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস আমার যেটা সব থেকে খারাপ লেগেছে, মানে দামটা আমাদের ইন্ডিয়ার বাজারে আমার ধারণা 1,20,000 থেকে 1,25,000 মতন আসবে বডি। তো আর লেন্স নিয়ে হয়তো 1,30,000-35,000-এর মধ্যেই আসবে, বা 1,25,000-এর মধ্যেও আসতে পারে, এটা আমার একটা ধারণা। তো সেইটা এতটা টাকা 1,00,000-এর ওপরে যেহেতু আপনার একটা বডির দাম পড়ে যাচ্ছে, তো সেখানে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে 11 এফপিএস মানে খুবই কম। সেম বাজেটে আপনার ক্যানন বলুন, নিকন বলুন, মানে বা ফুজিতেও সেম বাজেটে আপনার এর থেকে 30 এফপিএস বা 20 এফপিএস ক্যাননের, ফুজিতেও আপনার 30 এফপিএস 20 এফপিএস দিচ্ছে ওরা। তো সনি 11 এফপিএস কেন করলো, এত লেটেস্ট টেকনোলজি নিয়ে আসার পরও এটা কেন করলো, সেটা আমার একটু সন্দেহের একটা জায়গা হচ্ছে। আর একটা হচ্ছে এর আইএস হচ্ছে 100 থেকে 32,000। তো যারা মানে এটা দুটো ভাগে ভাগ করা যেতে পারে। যারা স্টিল ফটোগ্রাফি করেন আমি বলবো তাদের এই ক্যামেরাটা একটু বুঝে নেওয়া উচিত। মানে আপনি যদি প্রপার লাইট দিয়ে ছবি তোলেন তাহলে কিন্তু ঠিকঠাক আসবে ছবি, ঠিক আছে। আর যদি আপনি ধরুন স্পোর্টস ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা আউটডোরে যখন আপনি ছবি তুলবেন, সেক্ষেত্রে তো আপনার লাইটটা তো আপনার কন্ট্রোলে থাকছে না, নেচারের উপর থাকছে। আর ইনডোর যখন করবেন আপনার লাইটটা আপনি নিজে লাইট ব্যবহার করতে পারবেন, সেটা আপনার লাইটটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। সেক্ষেত্রে একটু প্রবলেম হতেও পারে আমার ধারণা। তখন এর আগের মডেলগুলোতে যেটা দিয়েছে এটা আর একটু ইমপ্রুভ করা উচিত ছিল। তো সেটা আমার মনে হচ্ছে একটু ঘাটতি আছে স্টিলের ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরাটা কিন্তু অসাধারণ কাজ করবে, কারণ কি এর প্রসেসর এবং সেন্সর এই দুটো লেটেস্ট টেকনোলজির। তো এই লেটেস্ট টেকনোলজি এর আগের মডেলগুলোতে ছিল না। মানে এর আগে যারা যেগুলো আপনার ফুল ফ্রেম বডি ছিল সেখানে হয়তো ইউজ করেছে, কিন্তু সেই টেকনোলজিটাই এই ক্যামেরাতে ইউজ করেছে 6700-তে। সেজন্য বলছি ভিডিওতে কিন্তু অসাধারণ পারফরমেন্স পাবেন। এবং পারফরমেন্স পাবেন বলতে এর
ফোকাসিংটা তো অসাধারণ হবে, মানে আপনার ধরুন ট্র্যাকিংয়ের বা আপনার ছবি যখন প্যানিং করবেন বা টিল ডাউন টিল আপ করবেন বা জুম ইন জুম আউট করবেন, তখন যে আপনার ফোকাসিংটা মারাত্মক হবে। এবং তার জন্যই আপনার আলাদা, যেটা বললাম, আলাদা টেকনোলজি ওরা ইউজ করেছে, এআই। তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। ফেস ট্র্যাকিং যেটা বলে, বার্ড থেকে আরম্ভ করে অ্যানিম্যাল, আপনার মানে কীট পতঙ্গ যেগুলো আছে ছোট ছোট, তারও ফোকাস করে নেবে। মানে এবং আপনি যখন ধরুন ক্যামেরাটা প্যান করছেন, তখন সে ট্র্যাকিংটা অসাধারণ করবে। তো যেহেতু এআই আপনার একটা আলাদা করে ফোকাসিংয়ের জন্য আলাদা একটা সার্কিট করা আছে। আর ধরুন আরেকটা এর খুব ভালো একটা দিক, আপনি যখন জুম বা প্যান করবেন, তখন ও অটোমেটিক একটা কম্পোজিশনও আপনাকে দেখিয়ে দেবে। তো এই একটা খুব ভালো দিক, কম্পোজিশনটা আপনি বুঝতে পারবেন। তো সেই জায়গাটাও অটোমেটিক মানে প্যানিং যখন করবেন, অটোমেটিক একটা কম্পোজিশন করতে 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 যাবে। তো সেইটাও একটা খুব ভালো দিক ভিডিওর ক্ষেত্রে। অতএব ফোকাসিংয়ের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। ভিডিওর ফোকাসিংটা আমাদের সবসময় কী হয়, একটু খেয়াল রাখতে হয়, কিন্তু আপনার এখানে চোখ কান বুঝে আপনি প্যানিং করুন বা টিল ডাউন করুন, যাই করুন, অটোমেটিক ও নিয়ে নেবে মানে ফোকাস। মানে আপনি প্লেন থেকে আরম্ভ করে, প্লেন বা গাড়ি চলছে মুভমেন্টে, যে কোনো মানে জলের মধ্যে আপনার কোনো একটা বোট যাচ্ছে, যত স্পিডই যাক, ও ঠিক ফোকাস নিয়ে নেবে। মানে এতটাই ভালো ওর পারফরমেন্স। আর কিন্তু এরা একটা, ওরা যেটা ক্লেম করছে, 5 অ্যাক্সেস স্টেবিলাইজারটা ওরা ইউজ করছে, মানে আইবিএস। তো সেটা কতটা ভালো, কিন্তু এটা যা টাকা নিচ্ছে সেটা 7x হলে ভালো হতো। ভিডিওর ক্ষেত্রে আরেকটা যেটা বলছি, ভিডিওর ক্ষেত্রে আমাদের কি হয়, মানে ভিডিওটা শুধু ছবি নয় তো, ভিডিওর মানে সাউন্ডটাও একটা ম্যাটার করে। তো সেই সাউন্ডটার জন্য ওরা ইনবিল্ট মাইক্রোফোন তো আছেই, মানে ইনবিল্ট তো একটা আছেই, এক্সটার্নাল আপনি মাইক ওখানে ইউজ করতে পারবেন। হেডফোন একটা আছে, খুবই ভালো এটা, হেডফোনটাও আপনি ভালো ইউজ করতে পারবেন। প্লাস ওর ক্যামেরাটার মধ্যে একটা হট শো আছে, যেটা ইলেকট্রনিক্স আপনার এক্সটার্নাল সনি কোম্পানির অনেক বিভিন্ন এক্সটার্নাল মাইকগুলো পাওয়া যায়। সেই মাইকগুলো কিন্তু আপনার হট শোর মধ্যে লাগিয়েও কাজ করা যেতে পারে। মানে এক্সএলআর, ধরুন এটাতে যেটা আমার মানে এখন যে ইনবিল যে মাইকিংটা দিয়েছে, সেটা ইপি জ্যাক। তো সে আপনি যদি মনে করেন না আমার এক্সএলআর অডিও আমার দিতে হবে, সেটা ওই হটশুটার মধ্যে আপনি এক্সএলআর অ্যাটাচমেন্ট লাগিয়ে আপনি এক্সএলআর আউট অডিও দিতে পারবেন। এটা একটা ভালো দিক। কিছু কিছু ক্যামেরাটার মধ্যে খুবই ভালো করেছে। আর যেমন এইচডিএমআই আউট যেটা করেছে, আবার ভিডিওর ক্ষেত্রে আমাদের খুব প্রবলেম হয়। এইচডিএমআইটা যদি ফুল এইচডিএমআই পোর্টটা থাকতো, সেক্ষেত্রে একটু ভালো হতো। কিন্তু যেহেতু কম্প্যাক্ট বডিটা করেছে, সেটা জায়গা হয়তো হয়নি, ওটা মাইক্রো একটা এইচডিএমআই পোর্ট দিয়েছে। সেটাও একটা মানে খুব সাবধানে ওটা কাজ করতে হবে, নাহলে একটু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে ক্যামেরাটার মধ্যে রেকর্ডিং যখন করবেন, সেটা 10 বিট 4:2 রেকর্ডিং হবে। তো সেটা একটা খুব ভালো দিক। 10 বিট যখন আপনি রেকর্ড করবেন, তার কালার কারেকশান করতে যখন আপনি যাবেন, মানে এডিটিংয়ে যখন কালার কারেকশান করবেন, মারাত্মক কালার আসবে। তো এর আগের ক্যামেরাগুলোতে সাধারণত 10 বিট একটু দামটা বেশি ছিল, এটাও দাম খারাপ করেনি, কিন্তু আগের ক্যামেরাগুলো 8 বিট ছিল। তো এবার 10 বিট এটা করেছে, 10 বিট 4:2। তো সেটা কিন্তু একটা ভালো মানে রেজাল্ট আপনারা পেতে পারেন, মানে কালারের দিক দিয়ে। আর একটা হচ্ছে আপনার, যেটা একটা বলবো প্রত্যেকের কাছেই এটা একটা ড্রব্যাক হতে পারে, সেটা হচ্ছে আপনার চিপ কিন্তু একটা, ডবল চিপ নয়। তো কোনো কারণে যদি চিপ ফেল করে, তখন কিন্তু সেটা একটা রিস্ক একটা ব্যাপার হয়ে যায়। তো দুটো চিপ দেওয়া উচিত এখনকার দিনে দাঁড়িয়ে। মানে কাউকে তো ভরসা করা যায় না, কোনো চিপকে ভরসা করা যায় না, যত দামি চিপই নিন। এবার আপনার কপাল যদি ঠিক থাকে ঠিক আছে, ভাগ্য যদি না সাপোর্ট করে তাহলে মুশকিল হয়। আমার ক্ষেত্রে 2-1বার হয়েছে। তো আমার দুটো চিপ কাজ করে বলে অ্যাট এ টাইম আমি বেঁচে গেছি। তো এটা একটা খারাপ দিক, একটা চিপ হওয়াটা এটা একটা খুবই খারাপ দিক। আর একটা হচ্ছে আপনার 4K। 4K যখন আপনি রেকর্ড করবেন, সেক্ষেত্রে 4Kতে আপনার একটু ক্রপ হবে, মানে অনেকটাই ক্রপ হবে। সেটাও একটা ব্যাপার। কিন্তু আপনি 4Kতে 120 এফপিএসেও করতে পারবেন রেকর্ডিং, কিন্তু একটু ক্রপ হবে। আর ফুল এইচডিতে যদি করেন, 120 তো করতেই পারবেন, 220 পর্যন্ত স্লো মোশনটা আপনি করতে পারবেন, সেক্ষেত্রে একটু ক্রপটা হবে না।
আর যেটা আমি পড়ে যেটা দেখলাম, অনেকের বিদেশের রিভিউগুলো আমি যেটা পড়ে দেখলাম, হিটিংয়ের একটা ইস্যু হয়। সেটা আমাদের ইন্ডিয়াতে আমাদের যা ওয়েদার, সেখানে কতটা কাজ করবে সেটা একটু সন্দেহের ব্যাপার। মানে এর আগের ক্যামেরাতেও হিটিংয়ের একটা ইস্যু ছিল। সেই হিটিং ইস্যুটা ওরা এটার মধ্যে ইনবিল্ট কোনো ফ্যান দেয়নি। মানে যেমন FX30টা কিন্তু ইনবিল্ট একটা ফ্যান দিয়েছে, এই ক্যামেরাটাতে কিন্তু সেটা দেয়নি, যার ফলে FX30টা কিন্তু হিটিং ইস্যুটা নেই আপনি যতক্ষণই আপনি রেকর্ড করুন। কিন্তু এইখানে যদি আপনি লং টাইম যদি রেকর্ডিং করেন, মানে ধরুন 1 ঘন্টা 45 মিনিট যদি রেকর্ড করেন, সে কিন্তু ক্যামেরাটা একটু হিট হওয়ার চান্স থাকবে বা হচ্ছে, আমি যেটা শুনেছি মানে বিভিন্ন রিভিউ পড়ে। তো সেটা একটা মানে ভাববার বিষয়। এবং আমার ধারণা এটাতে আপনার ওই মানে অনেক ক্যামেরাগুলোতে আগে যেগুলো ছিল না যে 20 মিনিট বা 22 মিনিট রেকর্ডিং করার পর কেটে যায়, সেটা হয়তো উঠে গেছে। কিন্তু যে উঠে গেল হিটিং ইস্যুর জন্য অটোমেটিক দেখবেন 40 মিনিট বা 50 মিনিট রেকর্ড হওয়ার পর অটোমেটিক ক্যামেরাটা শাটডাউন হয়ে গেল। তো এটা একটা মানে খুব বুঝে ক্যামেরাটা কেনা উচিত। যারা ধরুন ছোট ছোট শট নেন, মানে ছোট মানে কি বলবো, মানে ধরুন এক একটা শট 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম, তারা এরকম যারা শ্যুট করবেন, মানে ট্রাভেলিং যারা শ্যুট করেন, মানে হাঁটতে হাঁটতে গেল আবার একটু অফ করলো, তাদের জন্য, বা যারা কি বলবো ছোটোখাটো ব্লগ করেন, ব্লগিংয়ের জন্য, সেটাও আপনারা ইউজ করতে পারেন। মানে ভিডিও, আমি যেটাই বলছি, ভিডিওর জন্য খুবই ভালো, কিন্তু লং ভিডিও যখনই করতে যাবেন তখন একটু প্রবলেম হতে পারে। কিন্তু ছবি কিন্তু অসাধারণ আসছে, আমি যা শুনলাম বা ছবি আমি রিভিউ যা দেখলাম, অসাধারণ ছবি আসছে। আর যেটা হচ্ছে আপনার সনির সব ক্যামেরাতেই ওদের লক ফেসিলিটিটা থাকে, মানে লগ, এসব লক যতগুলো লগ আছে, সেই লকটা আপনি এখানে পাবেন। স্টিল ফটোগ্রাফিতে কী হয় দেখুন, যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা সাধারণত LCD দেখে কাজ করে না, মানে ভিউ ফাইন্ডার দেখে কাজ করে। তো ভিউ ফাইন্ডার, এর যে ভিউ ফাইন্ডার খুব ছোট করেছে, মানে এতটা ছোট করা, এবং ওর যে মানে রেজুলেশন সেটা অনেকটাই কম। সেটাও একটা ভাববার বিষয় যারা ফটোগ্রাফি করবেন, সেটা ভেবে নেবেন। আর ওর যে LCD যেটা দিয়েছে, সেই LCDরও আপনার ডটস অনেক কম। অন্যান্য এই ক্যামেরার যা দাম, সেই দামের অনুযায়ী অন্য কোম্পানি, সনি বাদে ক্যানন বা ফুজি, সেই ক্যামেরাগুলো কিন্তু তার LCDর রেজাল্ট অনেক বেটার। এটা একটুখানি আরও ইমপ্রুভ করতে পারতো ওরা। আর একটা ব্যাপার হচ্ছে আপনার ক্যামেরা যখন রেকর্ড করবেন, এর যে ব্যাটারি ব্যাকআপ মানে খুব ভালো করেছে। মানে কিছু কিছু তো ভালো দিক আছে, মানে যেমন ব্যাটারি ব্যাকআপটা এর আগের ক্যামেরাগুলো যা মানে ক্রপ বডির যা ইয়ে ছিল, মানে ডিউরেশন ছিল, তার থেকে কিন্তু এর ব্যাটারিটা অনেক ভালো করেছে। মানে ব্যাটারি নিয়ে আর চিন্তা করতে হবে না। মানে চিন্তা করে ব্যাটারি কী বলুন তো, ইলেকট্রনিক মানে মিরারলেস ক্যামেরাতে ব্যাটারির একটা সমস্যা দেয়, তখন যেহেতু সবই আপনার প্রিজমটাও আপনার সবই ইলেকট্রনিক্স। তো সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা একটু যে কোনো মানে এমনি DSLR থেকে এর ব্যাটারি কনজামশন অনেক বেশি। তো দুটো ব্যাটারি যদি আপনার থাকে, সারাদিন আপনার রেকর্ডিং চলে যাবে আশা করা যায়। এই যা এখন যে ব্যাটারিটা দিচ্ছে, এই ব্যাটারিটাও কিন্তু খুব ভালো ব্যাটারি দিচ্ছে। এই ক্যামেরাটার আরেকটা জিনিস ভালো করেছে, যেটা ব্যাটারি গ্রিপটা কিন্তু অনেক বড় করেছে, মানে আগের ক্যামেরার তুলনায়। সেটা একটা ভালো দিক। খুবই মানে যাদের হাত বড় হয়, তাদের গ্রিপিং যদি ঠিক না থাকে, ধরতে অসুবিধা হয়। সেই ব্যাটারি গ্রিপটাও কিন্তু খুবই ভালো করেছে। আর আরেকটা এর একটা ড্রব্যাক যেটা বলছি, মানে এর আগের মডেলগুলোতে জয়স্টিক ছিল, কিন্তু এই ক্যামেরাতে কিন্তু আপনি জয়স্টিকটা পাবেন না। তো জয়স্টিক না থাকলে পরে কী হয়, আপনি ধরুন একটা শর্ট মানে মেনুতে আপনার চট করে অন্য কিছুতে যেতে গেলে পরে একটু সমস্যা হতে পারে, তখন আপনাকে ওই, আর এই LCDটা কিন্তু আর্টিকুলার একদম পুরো রোটেট হচ্ছে। তো সেটাও একটা ভালো দিক। কিন্তু LCDটা টাচ স্ক্রিনও করেছে, মানে এর আগের ইয়েগুলোতে যেমন ফুল টাচ স্ক্রিন ছিল না, এটা তো ফুল টাচ স্ক্রিনও করেছে। সব ঠিক আছে, কিন্তু জয়স্টিকটা দেওয়া উচিত ছিল, মানে কেন দিল না সেটাও ভাববার বিষয়। তো এখানে দেখুন আপনারা, জয়স্টিকটা ওখানে দেয়নি। আর একটা খুবই একটা এর আর একটা ভালো দিক, এখানে যেমন আপনার একটা নবের মতন, সেটা আপনার ডেডিকেটেড, আপনার মানে স্টিল পিকচার যখন তুলবেন তার জন্য একটা ডেডিকেটেড বাটন দিয়েছে। ভিডিও যখন করবেন, ভিডিও মানে ফট করে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা একটা ভালো দিক।
এই ক্যামেরার আর একটা কি, এই ক্যামেরার সামনের দিকে একটা আমাদের যেমন পেছনে আর সামনে একটা রিং থাকে না, যেটা অ্যাপারচার বা শাটার স্পিড আমরা যা অ্যাডজাস্ট করি, তো সেখানে এইখানেও একটা রিং দিয়েছে। এই রিংটাও কিন্তু একটা মানে নতুন একটা এর দিক। আর রেকর্ডিংয়ের ওপরের যে রেকর্ডিংয়ের যে বাটনগুলো, সেই বাটনগুলো একটু বড় করেছে, এটাও একটা ভালো। আর কিছু কাস্টম বটামও দিয়েছে, সেটা আপনারা মন মতন আপনারা সেট করে নিতে পারবেন। এটা একটা ভালো, কিছু কিছু ভালো দিক আছে। অ্যাজ এ আমি প্রফেশনাল ফটোগ্রাফার হিসাবে যদি আমি বলি, স্টিল ফটোগ্রাফিতে অতটা ভালো কাজ কতটা দেবে আমার সন্দেহ আছে। কিন্তু কারণ প্রথমত 11 FPS করেছে, 11 FPSটা মানে খুব কম, এটা সবাই স্বীকার করবেন। তো এটা বাড়ানো উচিত ছিল। ভিডিওর জন্য ক্যামেরাটা সত্যিই ভালো, কিন্তু প্রাইসটা আর একটু কম হলে ঠিকঠাক ছিল। কিন্তু যা প্রাইস শুনছি সেটা কিন্তু আমি বলবো তার থেকে একটু বাজেট বাড়িয়ে FX30টা নেওয়া ভালো, অনেক বেটার রেজাল্ট পাবেন। আর এটার মধ্যে আপনার ইমেজ স্টেবিলাইজারটাও দিয়েছে, 5x ইমেজ স্টেবিলাইজার দিয়েছে। তো যতই দিক মানে একটু বাজেট বাড়িয়ে FX30 বা ফুজি XS20, হ্যাঁ সেই ক্যামেরাটাও নিতে পারেন, সেটাও খুব ভালো ক্যামেরা মানে এই মানে প্রাইস রেঞ্জে। অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার এই ক্যামেরাটার রিভিউ পড়ে আমি যা যা কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সেটাই আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। আমার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। তো সেটা ক্যামেরাটা যদি হাতে পেতাম আরও ভালোভাবে মানে প্র্যাকটিক্যাল করে দেখাতে পারতাম। তো সেটা হয়তো ভবিষ্যতে করে দেখানোর সুযোগ হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।